দেশে একদিনে সর্বোচ্চ ৬৬৫ জনের দেহে করোনা শনাক্ত, আরও ২ জন সহ মৃতের সংখ্যা ১৭৭। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৬৩। ন্যূনতম সুরক্ষার সামগ্রী নিয়ে করোনা যুদ্ধে পুলিশ বাহিনী, বাড়ছে সংক্রমণ, আক্রান্ত ছাড়ালো ৮৫০। চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ৩০০ সদস্য কোয়ারেন্টিনে। স্বাস্থ্যবিধি মানার শর্তে পর্যায়ক্রমে খুলছে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। জীবন জীবিকার প্রয়োজনে এমন সিদ্ধান্ত। প্রায় অর্ধেকে নেমে এসেছে টিকাদান কর্মসূচি। করোনা আতঙ্কে কেন্দ্রে যাচ্ছেন না অভিভাবকরা। দেরি হলেও কার্যকারিতা কমবে না, বলছে স্বাস্থ্য বিভাগ। এবং লকডাউন কাটলেই এসএসসির ফল ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী। প্রস্তুতিতে সময় দেয়া হবে অন্তত ২ সপ্তাহ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জাভরিন। দেশে একদিনে সর্বোচ্চ ৬৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিন ৫,৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা ৯,৪৫৫ জন। তার বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,০৬৩ জন মানুষ। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২ জন। এপ্রিল পেরিয়ে মে মাসের শুরুতেও গোটা বিশ্বের মতো স্থবির বাংলাদেশও। কিন্তু দিনকে দিন ঘরের বাইরে মানুষের আনাগোনা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় ৫,৩৬৮ জনের নমুনা পরীক্ষায় দেশে রোগী শনাক্ত হলেন ৬৬৫ জন। তবে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন অনেকে। এদিন বিভাগীয় হাসপাতাল থেকে ছাড়া পাওয়া সুস্থ ব্যক্তির সংখ্যা জানানো হয়। ঢাকা সিটির মধ্যে যেগুলো হাসপাতাল আছে সেই হাসপাতালগুলি থেকে ছাড়া পেয়েছেন ৬২৪ জন এবং বিভাগের থেকে ছাড়া হয়েছে ৪৩৯ জনকে। আমি যদি প্রত্যেকটাকে ডিভিশন অনুযায়ী আলাদা করে বলি, তাহলে আমাদের ঢাকা ডিভিশনের মেট্রোপলিটন হাসপাতাল বাদে ঢাকা ডিভিশনের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭২ জন, চট্টগ্রাম ডিভিশন হসপিটাল থেকে ছাড়া পেয়েছে ৭২ জন, রাজশাহী থেকে ২ জন, খুলনা থেকে ৬ জন, বরিশাল ডিভিশন থেকে ২৯ জন, সিলেট থেকে 2 জন, ময়মনসিংহ ডিভিশনের ৩১ জন এবং রংপুর ডিভিশনের হসপিটালগুলি থেকে ২৫ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। রোববার নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় যে ২ জন মারা গেছেন, দুজনই ঢাকার বাইরের মানুষ। ২৪ ঘন্টায় তারা দুজনই ঢাকার বাইরে এবং তাদের বয়স, একজন শিশু এবং কিশোরের মাঝামাঝি বয়সের, আসলে ১১ থেকে ২০ বছর বয়সের একজন এবং ৬০ একজন রংপুরের এবং একজন নারায়ণগঞ্জের। এবং এই পর্যন্ত এটাই আমাদের এতদিনকার মধ্যে আজকেই সর্বাধিক ২৪ ঘন্টা শনাক্ত হয়েছে ৬৬৫ জন এবং এ পর্যন্ত শনাক্ত হলো ৯,৪৫৫ জন। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় না রাখলে পরিস্থিতি অবনতি হবার শঙ্কার আভাস দেওয়া হয় বুলেটিনে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এখন থেকে আইডিসিআর করোনার নমুনা সংগ্রহ করবে না, নমুনা সংগ্রহ করবে অধিদপ্তর। ১৫,৫৮৮। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করেছেন সহকর্মী মাহমুদ রাকিব। করোনা পরিস্থিতির আজকের বিশ্লেষণে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চেষ্টা করব গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় কী পরিমাণ আক্রান্ত হয়েছে কিংবা কী পরিমাণ মৃত্যুবরণ করেছে সে বিষয়ে একটু বিস্তারিত বিশ্লেষণ করবার জন্য আমরা চেষ্টা করব। আমরা শুরুতেই দেখব গত ২৪ ঘন্টায় বাংলাদেশে মোট আক্রান্তের যে চিত্র সেটি। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৩৬৮ জন এবং রেকর্ড সংখ্যক ৬৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটা কিন্তু বাংলাদেশে আজকেই প্রথম। এত বেশি করোনা কিন্তু আক্রান্ত এর আগে বাংলাদেশে ২৪ ঘন্টায় হয়নি। মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৯,৪৫৫ জনে এবং গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ২ জন মারা গিয়েছেন করোনায়। তাদের মধ্যে একজন রংপুরে এবং একজন নারায়ণগঞ্জে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৭৭ জনে এবং এ নিয়ে মোট সুস্থ হলেন গত ২৪ ঘন্টা সহ এই যে মোট ৫৭তম দিনে এসে ১,০৬৩ জন
করোনা আক্রান্ত রোগী সুস্থ হলেন। একটু জানিয়ে রাখতে চাই, এটি কিন্তু গতকালও ছিল 177 জন, আজকে কেন এত বেড়ে গেল? আসলে এতদিন শুধুমাত্র যারা IEDCR এর মাধ্যমেই সুস্থ হতেন কিংবা যারা চিকিৎসা নিতেন তাদেরটা জানানো হতো। আজ কিন্তু দেশে যত হাসপাতাল রয়েছে ঢাকার বাইরে সবগুলো মিলিয়ে কিন্তু 1063 জন হয়েছেন। আমরা একটু জানবো এবার রেখাচিত্রের মাধ্যমে যে আক্রান্তর চিত্র সেটি দেখব, যেটি 8 মার্চ ছিল একদমই শুরুর দিকে কিন্তু শূন্য ছিল, সেটি বাড়তে বাড়তে কিন্তু পুরো মার্চ মাসে কিন্তু একই ধাপে খুব কম সংখ্যক আক্রান্ত ছিল, সেটা কিন্তু এপ্রিলে এসে উপরে উঠতে উঠতে এখন কিন্তু আজকে এসে 9455 গিয়ে দাঁড়িয়েছে। এরপরের যে বিষয়টা আমরা একটু জানবার চেষ্টা করবো যে গত 7 দিনে দেশে যে আক্রান্ত হয়েছে সেটির আমরা একটু চিত্র জানবার চেষ্টা করব। আমরা যদি একটু দেখি যে আজকে যেখানে মোট 3 মেতে গিয়ে 665 জন আক্রান্ত হলেন, আবার 30 এপ্রিল ছিল এটি 564 জনে। আমরা একটু এখন জানবো যে পুরো বাংলাদেশের যে বিভাগ ভিত্তিক যে আক্রান্তের সংখ্যা সেটি আমরা একটু জানবার চেষ্টা করবো। 83.5% কিন্তু আক্রান্ত হয়েছে ঢাকায়, এবং এখানে কিন্তু মারা গিয়েছে এ পর্যন্ত ঢাকায় 150 জন। চট্টগ্রামে কিন্তু শনাক্ত হয়েছে এ পর্যন্ত প্রায় 4.5%, এবং সেখানে মারা গিয়েছে কিন্তু এ পর্যন্ত 10 জন। চট্টগ্রামের পরে কিন্তু রয়েছে ময়মনসিংহ, সেখানে 3.50% আক্রান্তের হার রয়েছে, সেখানে মারা গিয়েছে 5 জন। এবং প্রথমবারের মতো কিন্তু আজকে মারা গেল রংপুরে 1 জন, খুলনায় 1.91%, সিলেটে 1.71%, বরিশালে 1.60 এবং সর্বনিম্ন রাজশাহীতে 1.46%। এই যে করোনা আক্রান্ত এটি কমানো কিংবা মারা যাওয়া বন্ধ করতে হলে কিন্তু সচেতনতার কোনো বিকল্প নেই। তো এই ছিল আমার কাছে আজকের মতো বিশ্লেষণে। ন্যূনতম সুরক্ষার সামগ্রী নিয়েই করোনা যুদ্ধের সামনের সারিতে কাজ করছে পুলিশ বাহিনী। লকডাউন নিশ্চিত করা, ত্রাণ বিতরণ সহ এই দুর্যোগে নানা কাজে পুলিশকে পাশে পাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু করোনার ভয়াল থাবা তাদেরও গ্রাস করছে। এখন পর্যন্ত সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন 850-র বেশি পুলিশ সদস্য, এর মধ্যে ঢাকাতেই 450। বিশেষজ্ঞরা বলছেন দেশের স্বার্থেই সুরক্ষিত করতে হবে তাদের। করোনাকালের 2 মাস অতিক্রম করছে বাংলাদেশ। সংকটকালীন সময়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মতোই সামনের সারির যোদ্ধা পুলিশ সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, ক্ষুধার্তের বাড়িতে খাদ্য সরবরাহ, মৃতদেহ দাফন সহ নানা কাজে বন্ধুর ভূমিকায় তারা। কিন্তু কতটুকু সুরক্ষা নিশ্চিত হয়েছে তাদের? কেবল মাস্ক, কারো হয়তো মেলেনি হ্যান্ড গ্লাভস। এমন নাজুক অবস্থাতেই প্রতিদিন হাজার হাজার মানুষের সঙ্গে তাদের উঠা বসা। আচ্ছা, দায়িত্ব পালন করছেন, হাতে তো গ্লাভস নাই, ঝুঁকি হয়ে যাচ্ছে না? বলতে সরকারিভাবে দেওয়া হয় না আমাদের। পাশাপাশি কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যদের আবাসনের মান নিয়ে উঠেছে প্রশ্ন। নিম্নমানের হোটেল, একই রুমে একাধিক সদস্যদের রাখা সহ রয়েছে নানা অভিযোগ। মনে আছে একটা রুমে একজন রাখা যাচ্ছে, কিন্তু যখন বেশি চাপ পড়ে যায় তখন 2 জনও রাখতে হয়, কারণ ডাবল রুম আছে, কিন্তু ডাবল রুমে তো একসাথে কোয়ারেন্টাইনে রাখা যায় না। এটা ভালো মানের হোটেল হলে আপনার কোয়ারেন্টাইনে থাকা ভালো হতো না? ভালো হতো, কিন্তু হোটেল পাওয়া যায় না, কর্তৃপক্ষ বলে ব্যবস্থা করে পায় না। আইন শৃঙ্খলা বাহিনীর সুরক্ষায় অবহেলার সুযোগ নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন দেশের স্বার্থেই সুরক্ষিত করতে হবে পুলিশ সদস্যদের। তাদেরকে আপনি মাঠ পর্যায়ে কাজ করতে পাঠাচ্ছেন এবং পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে না, যে সমস্ত হোটেল কিংবা বিভিন্ন জায়গাতে রাখা হচ্ছে সেখানে যদি স্বাস্থ্য বিধিটা পর্যাপ্তভাবে মানা না হয় তাহলে পরে কিন্তু করোনা যুদ্ধটা জয় করা খুব কঠিন হয়ে যাবে। প্রথমত আমরা তাদেরকে সচেতন করছি, পাশাপাশি তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী তাদের কাছে পাঠানো হয়েছে এবং হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 5 পুলিশ সদস্য। এছাড়া সারা দেশে আক্রান্তের সংখ্যা 854 জন, যেখানে ডিএমপিতে আক্রান্ত হয়েছেন 449 জন। করোনার বিরুদ্ধে যুদ্ধটা যে সহসাই শেষ হচ্ছে না তারই প্রমাণ প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়েই চলা। এই অবস্থায় সম্মুখভাগের যোদ্ধা পুলিশ সদস্যদের নিরাপদ রাখতে না পারলে কঠিন হবে করোনা মোকাবেলা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সুরক্ষা সামগ্রী ছাড়া দায়িত্ব পালনকালে 12 পুলিশ করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশন ও কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ট্রাফিক পুলিশের অন্তত 300 সদস্যকে। পুলিশের মাঝে সংক্রমণ বাড়তে থাকায় নগরীর ট্রাফিক ব্যবস্থাও ভেঙে পড়ছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর 5টি প্রবেশ পথের পাশাপাশি 30টি গুরুত্বপূর্ণ মোড় এবং শতাধিক পয়েন্টে প্রতি শিফটে দায়িত্ব পালন করে 400-র বেশি ট্রাফিক পুলিশ সদস্য। কিন্তু 8 জন ট্রাফিক পুলিশ সদস্য করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর আইসোলেশনে পাঠানো হয়েছে 250-র বেশি ট্রাফিক পুলিশকে।
পুলিশের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে দায়িত্ব পালন করতে গিয়ে 8 ট্রাফিক পুলিশের পাশাপাশি আরও 4 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যে কারণে 200-এর বেশি ট্রাফিক পুলিশকে নিয়ে লকডাউন করা হয়েছে ব্যারেক। ফলে প্রধান সড়কগুলোতে যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। কোয়ারেন্টাইনে রাখার ফলে বেশ কিছু সদস্য আমরা ডিউটিতে কম দিতে পারছি। তারপরও বাকি যারা সুস্থ বা নিরাপদ অবস্থানে আছে তারা অতিরিক্ত পরিশ্রম করে, অতিরিক্ত ডিউটি করে এটিকে সামাল দিচ্ছে। তবে নগরীর কিছু কিছু মোড়ে সেনা সদস্যদের সামাজিক দূরত্ব নিশ্চিতে যানবাহন নিয়ন্ত্রণে দেখা গেছে। আমরা চেষ্টা করছি গাড়িতে যাতে একজনের বেশি না থাকে কিংবা রিকশাতে একের অধিক বেশি না থাকলে আমরা তাদেরকে নামিয়ে দিচ্ছি এবং সামাজিক দূরত্বটা নিশ্চিত করার চেষ্টা করছি। এদিকে পুলিশের মধ্যে করোনা আক্রান্তর হার ক্রমশ বাড়লেও নেই তেমন সুরক্ষা সামগ্রী। তবে বয়স্ক সদস্যদের দায়িত্ব পালন থেকে বিরত রেখে সীমিত করা হয়েছে কর্মপরিধি। আমাদের ফোর্সগুলা বিভিন্ন জায়গায় আমরা ক্লাস্টার করে বিভিন্ন জায়গায় নিয়ে গেছি, যেমন কিছু কমিউনিটি সেন্টার বা অন্যান্য জায়গায় আমরা ফোর্সগুলোকে স্থানান্তর করছি। ব্যারাকের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য ডিস্টেন্স ডেনসিটি কমিয়ে দিয়েছি। নগরীতে স্বাভাবিক সময়ে 2 লাখের বেশি যানবাহন চলাচল করে, কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ বিধিনিষেধ সত্ত্বেও অতিমাত্রায় যান চলাচল বন্ধ হয়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় আরও থাকছে। নাইকো মামলায় জয়লাভে কয়েক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়ার আশা। ট্যাংরাটিলায় পরিবেশগত ক্ষয়ক্ষতির জরিমানাও দাবি করবে বাংলাদেশ। স্বাস্থ্যবিধি মেনে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি মনিটরিংয়ের জন্য কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জীবন জীবিকার প্রয়োজনে এমন সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, কোনো কারখানায় অধিক সংখ্যক শ্রমিক আক্রান্ত হলে সেটি বন্ধ করে দেওয়া হবে। দেশে কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা বেড়ে এখন প্রায় ৯,৫০০-এর কাছাকাছি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। তা সত্ত্বেও জীবিকার তাগিদে পর্যায়ক্রমে তৈরি পোশাক সহ শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে বিজিএমইএ, বিকেএমইএর প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হয়েছে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সহ কিছু শিল্প কলকারখানা ওপেন হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, শ্রমিকদের এক এলাকা থেকে অন্য এলাকায় না যাওয়া, তাদের যাতায়াত ও থাকা খাওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা সহ প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের পরিবহনটা যাতে সঠিক হয়, থাকার জায়গা, খাওয়ার জায়গা, এই বিষয়গুলোর উপরে জানি গুরুত্ব তারা দেয়। নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর এটাকে আলাদাভাবে দেখার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, এখান থেকে কেউ যাতে বাইরে না যায় এবং ভিতরে না ঢুকে। গার্মেন্টস ফ্যাক্টরির যারা মালিক তারা যেন টেস্ট ফ্যাসিলিটিও তৈরি করে দেন। এসব স্বাস্থ্যবিধি মনিটরিংয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং কমিটি সহ কারখানা প্রতি আলাদা কমিটি গঠন করা হবে। প্রতিটা ফ্যাক্টরি লেভেলেও যাতে একটা করে ছোট মেডিকেল টিম থাকে, তারা এই পর্যায়ক্রমে ন্যাশনাল কমিটির কাছে রিপোর্ট করবে প্রতিনিয়ত। কোনো কারখানায় অধিক সংখ্যক শ্রমিক করোনায় আক্রান্ত হলে সেটি বন্ধ করে দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। লকডাউন কাটলেই এসএসসি পরীক্ষার ফল এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অন্তত 2 সপ্তাহ সময় দেওয়া হবে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য। এদিকে অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, বর্তমান অনিশ্চয়তায় উদ্বেগের মধ্যে কাটছে তাদের দিন। পিঙ্কি আক্তারের রিপোর্টে বিস্তারিত। মার্চ মাসের ২৬ তারিখ থেকেই সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়। এর আগেই ঘোষণা আসে এইচএসসি পরীক্ষা স্থগিতের। অনিশ্চয়তা শুধু এইচএসসি পরীক্ষা নিয়েই নয়, করোনার কারণে আটকে আছে এসএসসির ফল প্রকাশও। করোনার জন্য রেজাল্টটা হতে পারলো না, তারপর আমরা টেনশনের টাইমটাও বেড়ে গেল। যদিও পরীক্ষার রুটিনে এইচএসসি পরীক্ষা এখন শেষ পর্যায়ে থাকার কথা ছিল পরীক্ষার্থীদের, কিন্তু এখন পরীক্ষা কবে হবে এ নিয়েই উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। সামনে আমাদের এইচএসসির পরে যে ভর্তি পরীক্ষাটা দেওয়া দরকার, সেই ভর্তি পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা দরকার সেটা তো আমরা সঠিকভাবে নিতে পারছি না। সবকিছু যদি পিছিয়ে যায়, সামনে অ্যাডমিশন পরীক্ষা, তো সব কিছুতেই তো সমস্যা। অনলাইনে ক্লাস করলেও পিছিয়ে পড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। একাডেমিক জটের সাথে
এই মহামারীতে সৃষ্টি হওয়া প্রায় 6 মাসের আনুমানিক জট আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্থগিত হওয়া পরীক্ষা সহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এসএসসি রেজাল্ট হলে তার সঙ্গে সঙ্গেই হয়তো কলেজগুলোতে ভর্তির ব্যবস্থা করা যাবে। যখন সব স্বাভাবিক হয়ে যাবে তখন থেকে আমরা 2 সপ্তাহের একটা নোটিশ দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের এই পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষাটি নেব। করোনা পাল্টে দিয়েছে জীবনের সমস্ত হিসেব নিকেশ। কবে কাটবে এ ছুটি? এ উত্তরের অপেক্ষায় এখন দিন গুনছেন সবাই। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ঢাকা থেকে নিখোঁজের 1.5 মাসের বেশি সময় পর ফটো সাংবাদিক কাজল বেনাপোল থেকে উদ্ধার। ভারত থেকে অনুপ্রবেশের মামলায় জামিন পেলেও আরেক মামলায় কারাগারে। করোনা দুর্যোগে টিকাদান কর্মসূচিতে এসেছে ধীরগতি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত মাসে স্বাভাবিকের তুলনায় টিকাদান প্রায় অর্ধেকে নেমেছে। কিছু স্থানে লকডাউনের কারণে টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে, আবার অনেক অভিভাবক সংক্রমণের শঙ্কায় কেন্দ্রে যাচ্ছেন না। বিষয়টি নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হলেও স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমান বাস্তবতায় টিকা কিছুটা দেরিতে দেয়া হলেও কমবে না কার্যকারিতা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর মগবাজারে টিকাদান কেন্দ্র। করোনার কারণে চিত্র অনেকটাই অন্যরকম। প্রতিদিন দেখা যায় 10, 20, 25 এরকম আসে, কিন্তু এখন 3 জন, 4 জন, 5 জন। টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ। তবে করোনার এই সময়ে অন্য আরও অনেক কিছুর মতো ছন্দপতন ঘটেছে টিকাদান কর্মসূচির ক্ষেত্রেও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে স্বাভাবিক সময়ের তুলনায় এপ্রিলে টিকা দেওয়ার হার কমেছে 50% মতো। সংক্রমণের ভয়ে দেখা যায় গেলাম সুস্থ বাচ্চা নিয়ে গেলাম অসুস্থ হয়ে। আমার বাবুর এটা লাস্ট টিকা ছিল, কিন্তু আমি এখনো দিতে পারিনি, জানি না কবে সেটা আমি দিতে পারবো। শিশুর জন্মের পরপরই 42 দিনের মধ্যে দিতে হয় যক্ষ্মা প্রতিরোধে বিসিজি টিকা, আর 18 মাসের মধ্যে নির্দিষ্ট সময়ে দিতে হয় 10 ধরনের রোগের টিকা। তবে করোনা পরিস্থিতিতে টিকা দিতে কিছুটা দেরি হলেও কার্যকারিতায় প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকাদান যদি নির্দিষ্ট সময় না দিতে পারে তার পরবর্তীতে দিতে হবে এবং 24 মাসের মধ্যেই এই টিকাদানটা শেষ করতে হবে। আর টিকাদান কেন্দ্রগুলোতে সংক্রমণ এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই দাবি স্বাস্থ্য বিভাগের। কেন্দ্রগুলো কিন্তু তাদেরকে উপযুক্ত সেফটি মেজার নিয়ে কিন্তু টিকাদানের বন্দোবস্ত করছে, যার জন্যে টিকাদান কেন্দ্রে এসে যে কারোর করোনা হবার আশঙ্কা, ওরকম আশঙ্কা তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। কার্যক্রম কিছুটা পিছিয়ে গেলেও কোনো শিশুই নির্ধারিত টিকার আওতা থেকে বাদ পড়বে না বলে আশ্বাস স্বাস্থ্য বিভাগের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা মেডিকেল টেকনোলজিস্টদের অবদান রয়ে যাচ্ছে অনেকটাই আড়ালে। বিশেষজ্ঞদের মতে, অদক্ষ কর্মী দিয়ে পরীক্ষা করালে সংক্রমণের ঝুঁকি বাড়বে, আক্রান্ত হতে পারেন স্বাস্থ্যকর্মীরাও। ইমদাদুল হক রিপোর্ট। বিশ্বে যখন করোনার মহামারী, তখন তা মোকাবেলায় করোনা যোদ্ধা হয়ে সবচেয়ে বেশি সাহসী ভূমিকা রাখছেন ডাক্তার ও নার্সরা। তাদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু তারা পাচ্ছেন না স্বীকৃতি, পাচ্ছেন না প্রাপ্য সম্মান। ডাক্তার নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টরা এই অভাবনীয় ভূমিকাটা আসলে পালন করতেছে পর্দার আড়ালে থেকে, কিন্তু এটা আসলে সবাই জানতেছে না বা বুঝতেছে না। নমুনা সংগ্রহ আমরাই করতেছি, আমরা এবার পিসিআর ল্যাবে আমরাই এবার রিপোর্ট প্রতিবেদন তৈরি করতেছি। করোনা রোগী শনাক্তে নমুনা সংগ্রহ ও পরীক্ষার মূল কাজটা করে থাকেন মেডিকেল টেকনোলজিস্টরা। সবার আগে করোনা উপসর্গের রোগীদের কাছেও যাচ্ছেন তারা, তাই বেশি ঝুঁকিও তাদেরই। নমুনা সংগ্রহ করা এবং নমুনা প্রস্তুত করা বা প্রসেসিং করা, এই দুটোর সাথেই কিন্তু আপনার মেডিকেল টেকনোলজিস্টরা সরাসরি সম্পৃক্ত থাকে। সঠিক প্রক্রিয়ায় নমুনাটা নিলাম না, তারপর আমি পিসিআর করলাম, কিন্তু দেখেন যে নমুনার মধ্যে যদি ভাইরাসই না থাকে, তাহলে আমার পিসিআর করে লাভ হলো কি? অন্যদিকে রোগীর শরীরে কিন্তু ভাইরাস থাকার পর সে জানতে পারলো না যে আসলে রিপোর্ট আসলো তার নেগেটিভ। বিশেষজ্ঞদের মতে, অদক্ষ কর্মী দিয়ে করোনার পরীক্ষা করালে যেমন নির্ভুল তথ্য পাওয়া যাবে না, তেমনি রয়েছে ভয়াবহ ঝুঁকি। ভাইরাস ছড়িয়ে যেতে পারে পুরো হাসপাতালে। শ্বাসতন্ত্রের ভিতর থেকে নমুনা সংগ্রহ করতে পারাটা হচ্ছে করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চিকিৎসক, আমাদের যারা সেবক সেবিকা আছে, তাদের পরে এই
অ্যানাটমিক্যাল বা ব্যবচ্ছেদ বিদ্যা সম্পর্কিত জ্ঞানটুকু তো মেডিকেল টেকনোলজিস্টদেরই আছে। এই ক্ষেত্রে অবশ্যই মেডিকেল টেকনোলজিস্টদের দিয়ে নমুনা সংগ্রহ করলে সেটা হবে আদর্শ পদ্ধতিতে নমুনা সংগ্রহ করা। নমুনা সংগ্রহ প্রক্রিয়ায় ভুল হলে করোনা ভাইরাস ছড়াবে। অন্য কোনো ব্যক্তি যদি এই নমুনার সঙ্গে কাজটি করে রোগীর ক্ষতি হতে পারে, যে রোগীর এই নমুনাটা নেওয়ার সময় রোগী আঘাতপ্রাপ্ত হতে পারে, নাক দিয়ে রক্ত বের হতে পারে, ভাইরাসটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্রুততম সময়ে নির্ভুল পরীক্ষা নিশ্চিতে মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাদের যোগ্য সম্মান ও স্বীকৃতি দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। করোনার বিশেষ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬,০০০ নার্সের চাহিদা দেওয়া হলেও যোগ্য নার্স না পাওয়ার কথা বলে ৫,০৫৪ জনকে নিয়োগ দিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। তবে নিয়োগের সব শর্ত পূরণ করার পরও অনেককে নিয়োগ না দিয়ে বঞ্চনার অভিযোগ নার্সদের। এ ব্যাপারে পিএসসি বলছে, কোনো অভিযোগ থাকলে অফিস খোলার পর পুনরায় যাচাইয়ের আবেদন করতে পারবেন নার্সরা। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে এর মধ্যে মারা গেছেন একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী। জরুরি অবস্থায় সেবা নিশ্চিত করতে সরকার আরও ৬,০০০ নার্স ও মিডওয়াইফারি নিয়োগের চাহিদা দিয়েছে। সবশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত সিনিয়র স্টাফ নার্স হিসেবে ৩,৬০০ পদের বিপরীতে সরকার নিয়োগ দেয় ৫,১২৭ জনকে। অপেক্ষমান তালিকায় ছিল ৫,২৩০ জন। এর মধ্য থেকে ৫,০৫৪ জনকে পিএসসি নিয়োগের সুপারিশ করলেও বাদ পড়েছেন ১৭৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে তাদের ৬,০০০ নার্সের চাহিদা, সেখানে ৫,০০০ সামথিং কেন নেওয়া হলো? আর যদি নেয়াই হলো তাহলে আমাদের কয়েকজন কেন বাদ পড়লো? আমরা এখন ১৭৬ জন বাদ আছি। ওই বছর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কাউন্সিল পরীক্ষা না হওয়ায় আরও ৭০০ জনের ভাইবা বাতিল করা হয়। তারা এখন নতুন করে ভাইবা দিয়ে নিয়োগের দাবি জানাচ্ছেন। ৯৪৬টা পদ এখনো বাদ আছে। আমরা এখন চাচ্ছি যে আমাদের ভাইবা নিয়ে আমাদের প্রার্থিতা বহাল রাখা হোক। আমরা সবাই হচ্ছে কি লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হই। এই বিষয়ে রোববার পিএসসিতে আবেদন জানাতে চেয়েও পারেননি নিয়োগ বঞ্চিতরা। কোনো অনিয়মের অভিযোগ পেলে অফিস খোলার পর পুনর্বিবেচনার আশ্বাস চেয়ারম্যানের। আমাদের কাছে ছিল এটা, ওই ৫,০৫৪ জনকেই সুপারিশ করা হয়েছে। কে কোন পর্যায়ে বাদ পড়ছে এইভাবে তো বলতে পারবো না। কেউ যদি মনে করে সে অ্যাপ্লিকেশন দিতে পারে যে বঞ্চিত হয়েছে কিনা। পিএসসির সুপারিশকৃতদের ব্যাপারে শিগগিরই গেজেট প্রকাশের কথা রয়েছে। পিএসসি তার সুপারিশপত্রে বলছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে কোভিড আক্রান্তদের সেবার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী নিয়োগকৃতদের ব্যাপারে সুপারিশ করা হয়েছে। কিন্তু নিয়োগের সব শর্ত পূরণ করার পরও যারা নিয়োগ বঞ্চিত হচ্ছেন তারা বলছেন শুধুমাত্র তাদের ভবিষ্যতেই অনিশ্চয়তার মুখে পড়ছে না, একই সঙ্গে জাতির দুঃসময়ে তারা সেবা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঢাকার প্রবেশ মুখগুলোতে ভেঙে পড়েছে লকডাউন। নিষেধাজ্ঞা থাকলেও অবাধে রাজধানীতে প্রবেশ ও প্রস্থান করছেন সাধারণ মানুষ। বিভিন্ন পয়েন্টে ছিল যানবাহনের দীর্ঘ সারি। বেশিরভাগ চেকপোস্টে ছিল না পুলিশের উপস্থিতি। ওবায়দুল্লাহ মামুনকে সাথে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড এলাকায় অন্যান্য স্বাভাবিক দিনের মতোই চলছে বিভিন্ন যানবাহন, সিএনজি, অটোরিকশা কিংবা প্রাইভেট কার। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই যাত্রী নিয়ে লকডাউন এলাকা নারায়ণগঞ্জে ঢুকতে ও বের হতে পারছেন। ঢাকায় প্রবেশ কিংবা বের হওয়ার মুখেও প্রাইভেট কার, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলে করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। এদিন নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। কারণ হিসেবে লোকবল সংকটের কথা জানালেন এই পুলিশ কর্মকর্তা। এদিকে গাবতলী ও আব্দুল্লাপুরেও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ছিল ঢাকামুখী মানুষ ও যানবাহনের চাপ। গণমাধ্যমের ভুয়া পরিচয় দিয়েও রাজধানীতে প্রবেশের চেষ্টা করেন অনেকে। আমাদের কাছে এখন বর্তমানে কাগজপত্র নেই বা এটা অফিশিয়ালি ভাবে আছে। এখন তো যমুনা টিভির ২ নাম্বার স্টিকার লাগানো। না, এটা ২ নাম্বার না, তো ১ নাম্বার। আমরা তো কোনো সাহায্য পাই না, কিছু না। মনে করেন আমরা ১-১.৫ মাস পয়সা রয়েছি, পয়সা থেকে অনেক বার করছি, তারপরে তো মাছ লইয়া আবার হিস্ট্রি চল লইয়া মনে করেন বার হয়েছি। ঝুঁকি, কিন্তু বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে। বাধ্যবাধকতাটা কি? মানে জব রাখার জন্য। অনেকাংশে দেখা গেছে আমরা এক জায়গা থেকে ফিরিয়ে দিচ্ছি, তারা সামান্য একটু হাইটে গিয়ে আবার বিকল্প পথে হেঁটে চলে যাচ্ছে। এদিকে শ্রম মন্ত্রণালয় নির্দেশিত ঢাকায় প্রবেশে পোশাক শ্রমিকদের পরিচয়পত্র যাচাই করার নিয়ম বেশিরভাগ স্থানেই মানা হয়নি। তোহা খান তামিম,
সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পেঁয়াজ কিনতে বাধ্য করা, পণ্য কালোবাজারি আর নিয়মিত ট্রাকের দেখা না পাওয়ার মতো কিছু অভিযোগ থাকলেও টিসিবির কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সংকটকালে রাজধানীর 1.5 শতাধিক স্পট থেকে কম মূল্যে পণ্য পেয়ে খুশি তারা। পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতেও দেখা গেছে কঠোরতা। রাজধানীর পাশাপাশি সারা দেশে চলছে নিত্যপণ্য বিক্রির এই কার্যক্রম। আয় রোজগারের প্রায় সব পথই যখন বন্ধ, তখন খাদ্য চাহিদা মেটাতে এই নারীর মতো অনেকেই লাইনে দাঁড়িয়েছেন কিছুটা কম দামে টিসিবির পণ্য কিনতে। নিত্যপণ্যের চড়া বাজারের সঙ্গে সাধ্যের মিল না থাকায় রাজধানীর বাড্ডায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকমুখী হন অনেকে। যদিও কিছু অসন্তোষ রয়েছে ক্রেতাদের মধ্যে। নিয়মিত গাড়ি আসে না, 5 দিন 7 দিন পর গাড়ি আসে। পেঁয়াজ কিনতে বাধ্য করার পেছনে ডিলারদেরও রয়েছে যুক্তি। পাশাপাশি স্থান নির্দিষ্ট করে দিয়েও বজায় রাখা হচ্ছে সামাজিক দূরত্ব। 10 জন 20 জন একজন ঢুকা যায়, চিনা যায় না কারণ তো আমি ওদিকে কন্ট্রোল করতেছি, এদিকে ঢুকা যায়। এখন পেঁয়াজের দাম কম নেই, জনগণ পেঁয়াজ নিতেছে না, সব মাল নিতেছে। প্রতিটা পণ্যের সাথে যদি আমরা পেঁয়াজ না দিতে পারি তাহলে এই পেঁয়াজটা আমাদের প্রতিদিন থেকে যেতে আছে, সেই পেঁয়াজটা আমরা কোথায় বিক্রি করব? এদিকে খুলনায় টিসিবির পণ্য বিক্রিতে সহায়তা করছে পুলিশ ও রেড ক্রিসেন্টের সদস্যরা। টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ঠেকাতে কাজ করছে জেলা প্রশাসকের কয়েকটি মোবাইল টিম। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। চট্টগ্রামে 2000-এর বেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর প্রতিদিনের সেহরির ব্যবস্থা করছেন রাউজানের সংসদ সদস্য ABM ফজলে করিম। ইফতারির পরপরই নগরীর একটি কমিউনিটি সেন্টারে শুরু হয় রান্নার আয়োজন। 10 জন বাবুর্চির সহায়তায় মধ্যরাতে রান্নার শেষে খাবার প্যাকেটজাত করা হয়। পরে 30 জনের একদল স্বেচ্ছাসেবক সেহরির আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও সীতাকুণ্ডের BITIDতে খাবার পৌঁছে দেন। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানান সংসদ সদস্য ABM ফজলে করিম। খুলনার বটিয়াঘাটাতে এবার ইরি ধানের বাম্পার ফলন হয়েছে, কিন্তু বৃষ্টির পানি জমে থাকায় সোনালী ধান ঘরে তুলতে পারছেন না কৃষক। ধান ক্ষেত সংলগ্ন খালের মুখ এবং সুইচ গেট ঘের মালিকরা বন্ধ করে রাখায় এ অবস্থায় সৃষ্টি হয়েছে বলে অভিযোগ কৃষকদের। এ অবস্থায় বাঁধ কাটতে গেলে বারবার প্রভাবশালীদের বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। চারিদিকে পাকা ধানের সোনালী পরশ, কৃষকের মুখে থাকার কথা গালভরা হাসি। কিন্তু খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা, আমিরপুর এবং ভান্ডারকোট ইউনিয়নের 10,000 হেক্টর জমিতে এবার ইরি ধানের বাম্পার ফলন হলেও প্রায় 3000 কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে ক্ষেতে জমে থাকা বৃষ্টির পানি। একটি প্রভাবশালী মহল জেলা প্রশাসন থেকে লিজ নেয়ার দোহাই দিয়ে অবৈধভাবে ক্ষেত সংলগ্ন খালে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট নিজেদের ইচ্ছামতো বন্ধ ও খোলা রাখার কারণে ক্ষেতের পানি নামতে পারছে না। এগুলো সব ধান ফান সব নষ্ট হয়ে যাচ্ছে, পানি সরবরাহ হচ্ছে না, মানুষজন করছে তা তো শুনতেছে না। আরো আগে কাটতে হতো, কিন্তু এই পানির জন্য, জলাশয়ের জন্য আমরা ধান কাটতে পারতেছি না। ইরি বিপণন কমিটির আহ্বায়কের দাবি, দ্রুত ক্ষেত থেকে পানি নিষ্কাশন করা না হলে জমির মালিক ও কৃষক উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন। খালের গোড়া প্রভাবশালী মহল যারা ঘের করে বেঁধে রেখে পানি আটকায় দিছে, সরবরাহ বন্ধ করে দিছে। তারপরে আমাদের ওখানে সুইচ গেটে গাং আছে, গাঙের গোড়ায় খুলনার প্রভাবশালীরা ওখানে পুরো গাংটা সুইচ গেটের সামনে বেঁধে দিছে। অবৈধভাবে গাঙ্গের ভিতরে বাঁধ সৃষ্টি করে সুইচ গেটটা অচল করে দিছে। তাদের জন্য এখান থেকে প্রশাসনিকভাবে একে উৎখাত করে আমাকে গাং যেন সচল করে যায়। অবশ্য জেলা প্রশাসক দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় প্রশাসনের, আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্ডকে বলে দিচ্ছি যাচাই করে এটা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। বটিয়াঘাটা 3 ইউনিয়নে এবার প্রায় 50,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। দেশে একদিনে সর্বোচ্চ 665 জনের দেহে করোনা শনাক্ত, আরও 2 জন সহ মৃতের সংখ্যা 177। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1063। ন্যূনতম সুরক্ষা সামগ্রী নিয়ে করোনা যুদ্ধে পুলিশ বাহিনী, বাড়ছে সংক্রমণ, আক্রান্ত ছাড়ালো 850। চট্টগ্রামে ট্রাফিক পুলিশের 300 সদস্য কোয়ারেন্টিনে। স্বাস্থ্যবিধি মানার শর্তে পর্যায়ক্রমে খুলছে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। জীবন জীবিকার প্রয়োজনে এমন সিদ্ধান্ত। প্রায় অর্ধেকে নেমে এসেছে টিকাদান কর্মসূচি। করোনা আতঙ্কে কেন্দ্রে যাচ্ছেন না অভিভাবকরা,
দেরি হলেও কার্যকারিতা কমবে না বলছে স্বাস্থ্য বিভাগ। এবং লকডাউন কাটলেই এসএসসির ফল ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। প্রস্তুতিতে সময় দেয়া হবে অন্তত 2 সপ্তাহ। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।